নমস্কার, আমি পৃথা। আজকে আপনাদের শোনাতে চলেছি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা চেয়ার গল্প। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আগাগোড়া শ্বেত পাথরে বাঁধানো বিশাল চওড়া সিঁড়ি, দুধের মতন সাদা, কোথাও এক ছিটে ধুলো নেই। একপাশের রেলিংটা মনে হয় যেন সোনা দিয়ে তৈরি। এককালে যেসব ছিল রাজা রানীদের বাড়ি, এখন সেগুলোই মিউজিয়াম। সিঁড়ির মুখে এসে অমিত জিজ্ঞেস করল, মা, তুমি এতখানি সিঁড়ে উঠতে পারবে? হৈমন্তী মাথা নেড়ে বলল, হ্যাঁ পারবো। অমিত আবার বলল, তোমার পায়ে ব্যথা? হৈমন্তী বললেন, না না, ব্যথা নেই, আজ ব্যথা নেই। রাজা রানীদের নিশ্চয়ই শরীরে বেশ জোর থাকতো। রোজ এতটা সিঁড়ি ভেঙে ওঠানামা, তারপর বারান্দাগুলো কি দারুণ লম্বা, কত যে ঘর তার ইয়াত্তা নেই। রাজা রানীরা এত হাঁটতে পারতেন? বাড়ির মধ্যে তো আর পালকি চড়া যায় না। অমিত বলল, মা, আস্তে আস্তে ওঠো। হাঁটুতে জোর কমে গেছে। ইদানিং সিঁড়ি ভাঙতে হৈমন্তীর বেশ কষ্ট হয়। সিঁড়ি ভাঙার অভ্যেসটা চলে গেছে। এদেশে তার ছেলের বাড়িটা দোতলা, হৈমন্তী একতলার একটি ঘরে থাকেন। রেল স্টেশনে কিংবা বিমানবন্দরে, এমনকি বড় বড় দোকানেও এসকেলেটর থাকে। সিঁড়ি দিয়ে উঠতে হয় না। দু হাঁটুই বেশ টনটন করছে। 3 তলা পর্যন্ত উঠতে বুকে চাপ লাগছে। তবু হৈমন্তী মুখে কিছুই স্বীকার করবেন না। ঠোঁটে হাসি ফুটিয়ে রেখেছেন। কষ্ট হচ্ছে বলে কি এত সব ভালো ভালো জিনিস দেখবেন না? দিনের পর দিন তো বাড়িতেই বসে থাকতে হয়। এসব দেশে এই এক জ্বালা, নিজে নিজে বাড়ি থেকে বেরোনো যায় না। কলকাতা থাকতে হৈমন্তী একা একা ট্রামে, বাসে চলাফেরা করতেন। এখানে কেউ সঙ্গে নিয়ে না গেলে কোথাও যাওয়ার উপায় নেই। সব কিছুই দূর দূর, গাড়ি ছাড়া যাওয়া যায় না। হৈমন্তী ফরাসি ভাষাও জানে না। একা চলাফেরা করতে ভয় হয়। ছেলে এবং ছেলের বউ দুজনেই চাকরি করে। সারা সপ্তাহ খুব ব্যস্ত, আর ছুটির দিনে ক্লান্ত হয়ে থাকে। সবাই জানে হৈমন্তী এখন ফরাসি দেশে আছেন, ছেলের বাড়িতে, কিন্তু আসলে তো থাকেন প্রায় বন্দি অবস্থায় একটা বাড়ির মধ্যে। সে বাড়িও শহর থেকে বেশ দূরে। এইভাবেই কেটে যায় মাসের পর মাস। ভাগ্যিস অমিতের এক ঘনিষ্ঠ বন্ধু এসেছে কলকাতা থেকে, তাই অমিত তাকে নিয়ে বেড়াতে বেরিয়েছে। অন্য সময় অমিত যখন বন্ধুদের বাড়িতে পার্টিতে যায়, তখন হৈমন্তীকে 2 একবার অনুরোধ করলেও তিনি সঙ্গে যেতে চাননি। অল্প বয়সী ছেলেমেয়েদের মধ্যে তিনি কী করবেন? ওদেরই অস্বস্তি হবে। আজ হৈমন্তী নিজেই ছেলেকে বললেন, তোরা মিউজিয়াম দেখতে যাচ্ছিস, আমাকে সঙ্গে নিবি? অমিতের বন্ধু সত্যেশ ছবি ভালোবাসে, ইতিহাস ভালোবাসে। একতলা দোতলা ঘুরে ঘুরে সবাই চলে গেল 3 তলায়। কত রকম ছবি আর ভাস্কর্য। দোতলাটায় শুধু ইজিপশিয়ান শিল্প। হৈমন্তীর সবই দেখতে ভালো লাগছে। শুধু বাড়িতে বসে থাকার চেয়ে এইসব মূল্যবান সব শিল্প দেখার আনন্দ কত বেশি। শরীরের কষ্ট হচ্ছে হোক। হৈমন্তীর পুত্রবধূ ফরাসি মেয়ে, সে অবশ্য আজ আসতে পারেনি, তার অফিস আছে। এলেন মেয়েটি খুব ভালো, হৈমন্তীর যত্ন করে প্রাণ দিয়ে। 3 তলায় সব আধুনিক কালের ছবি। এসব ছবি হৈমন্তী ঠিক বুঝতে পারেন না। তবু অমিত এবং সত্যেশ কত রকম আলোচনা করছে তিনি শুনছেন। একসময় ওরা দুজন খানিকটা দূরে সরে গেল। বোধহয় সিগারেট খাবে। ছেলেকে হৈমন্তী বলেই দিয়েছেন তার সামনে সিগারেট খেতে, কিন্তু সত্যেশ লজ্জা পায়। ওরা দুজন আড়ালে যেতেই হৈমন্তীর শরীরটা একটু বিশ্রাম নেওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠল। শুধু 2 হাঁটু নয়, কোমরের নিচের সব অংশটা যেন অবশ হয়ে আসছে। একবার একটু না বসলেই নয়। কিন্তু বসবেন কোথায়? একটার পর একটা ঘরে দেওয়াল ভর্তি ছবি। কোনো ঘরে পুরনো আমলের সোনা রূপোর জিনিসপত্র। অনেক জিনিস যাতে হাত না দেওয়া হয় সেই জন্য দড়ি দিয়ে ঘেরা। ঘুরতে ঘুরতে হৈমন্তী হঠাৎ দেখতে পেলেন এক জায়গায় একটা চেয়ার, ভেলভেট দিয়ে মোড়া। চেয়ারটার হাতল দুটো সোনালি রঙের, অনেকটা যাত্রা দলের রাজা রানীদের চেয়ারের মতন। এসব জায়গায় প্রত্যেক ঘরে একজন করে গার্ড থাকে। হৈমন্তী ভাবলেন, এটা কোনো গার্ডের চেয়ার। সে কোথাও উঠে গেছে। এখানে একবার বসা যায় না? শরীর আর বইছে না, পা দুটো বিদ্রোহ করছে, একটু বসলে ক্ষতি কী? হৈমন্তী আর দ্বিধা না করে বসে পড়লেন। চওড়া কালো পাড়ের শাড়ি পরা, সাদা ব্লাউজ,
মাথার সিথি সাদা, চোখের নস্যি রঙের চশমা। হৈমন্তী সেই চেয়ারে বসে একটা আরামের নিঃশ্বাস ফেলেন। পা দুটি শান্তি পেয়েছে। হৈমন্তী হাত দুটি চেয়ারের হাতলের ওপর রাখতেই একটা হাতল টুপ করে খসে পড়ল। এইসব দেশে কেউ জোরে কথা বলে না। মিউজিয়ামে ফিসফিস করে কথা বলাই নিয়ম। ঘরের মধ্যে অন্য অনেক লোক ছিল, কোনো শব্দ ছিল না। চেয়ারের হাতলটা ভেঙে পড়ার একটা শব্দ হলো। হৈমন্তীর লজ্জা পেয়ে হাতলটা কুড়োতে যেতে একজন গার্ড ছুটে এলো তার সামনে। মধ্যবয়সী লম্বা লোকটি কী যে বলতে লাগলো হৈমন্তী কিছুই বুঝতে পারলেন না। লোকটি বেশ উত্তেজিত হয়েছে মনে হচ্ছে। হৈমন্তী ভাবলেন, চেয়ারটা যদি ভেঙেই গিয়ে থাকে তার ছেলে এসে সারাবার খরচ দিয়ে দেবে। তার ছেলে ভালো চাকরি করে। গার্ডের চেঁচামেচিতে হৈমন্তী কোনো সাড়া শব্দ করছেন না দেখে আরও ২-৩ জন এলো সেখানে। তার মধ্যে একজনের চেহারা মেয়ে পুলিশের মতো। সেই মহিলাটি হৈমন্তীর হাত ধরে টেনে তুলল। হৈমন্তী ফরাসি ভাষা জানেন না বটে, কিন্তু কাজ চালাবার মতো ইংরেজি জানেন। তিনি বললেন, কি হয়েছে? আমার ছেলে এখানে আছে, তাকে ডাকো। পুলিশের মতন মহিলাটি সে কথায় কর্ণপাত করলেন না। হৈমন্তীর হাত ধরে হিড় হিড় করে টেনে নিয়ে গেল একটা ছোট্ট ঘরে। তারপর ৩-৪ জন নারী পুরুষ এসে তর্জন গর্জন করতে লাগলো তার ওপর। কিছুই না বুঝতে পেরে হৈমন্তী ভয়ার্ত স্বরে বলতে লাগলো, আমার ছেলে, আমার ছেলে। একটুক্ষণের মধ্যেই অমিত আর সত্যেশ সেখানে এসে পৌঁছালো। অমিত চোস্ত ফরাসি ভাষায় তর্ক শুরু করে দিল। ক্রমশ একটা ঝগড়া লাগার উপক্রম। মিনিট ১৫ এই রকম বাদানুবাদ চলার পর অমিত একসময় বলল, মা ওঠো, চলো এবার। বেশ রাগত স্বর। এই লোকগুলির সঙ্গে কথা কাটাকাটি করে অমিতের মেজাজ খারাপ হয়ে গেছে। মিউজিয়ামের বাইরে এসে হৈমন্তী জিজ্ঞেস করলেন, ওই লোকগুলো কি বলছিল রে? অমিতের বদলে তার বন্ধু সত্যেশ হাসতে হাসতে বলল, মাসিমা, আপনি বেশ ওই চেয়ারটিতে বসে পড়লেন। হৈমন্তী বললেন, পায়ে ব্যথা করছিল, খালিই তো ছিল চেয়ারটা। তবে বিশ্বাস করো, হাতলটা আমি ভাঙিনি, লাগানো ছিল আলগা করে। আমি হাত রাখতেই মটাং করে ভেঙে গেল। সত্যেশ হাসতে লাগলো। হৈমন্তী আবার বললেন, একটা হাতল ভেঙে গেছে, তাতে এত রাগারাগি করার কি আছে? হাতলটা আগেই ভাঙা ছিল। সে যাই হোক, হাতলটা কি আমরা সারিয়ে দিতে পারতাম না? এবার অমিত মায়ের দিকে ফিরে দারুণ ঝাঁঝালো গলায় বলল, ওই চেয়ারটার দাম কত জানো? শুধু আমাকে না, আমার ৩ পুরুষকে বিক্রি করলেও ওর দাম উঠবে না। সব মাকেই মাঝে মাঝে ছেলের কাছে ধমক খেতে হয়। হৈমন্তী অবিশ্বাসের সুরে বলল, যা কি বলিস? ওই রকম একটা ভাঙা চেয়ার, তার দাম? অমিত এই একই রকম বদমেজাজে বলল, ওটা কার চেয়ার জানো? মেরি আতোয়ানেত। সত্যেশ বলল, মাসিমা, মেরি আতোয়ানেত ছিলেন। তাকে বাধা দিয়ে হৈমন্তী বললেন, জানি, ফরাসি দেশের রানী। ফরাসি বিপ্লবের সময় তাকে মেরে ফেলা হয়। ছেলেমেয়েরা বড় হয়ে গেলে ভাবে মায়েরা বুঝি কিছুই জানে না। হৈমন্তী কলেজ জীবনে ইতিহাসে ফরাসি বিপ্লবের কথা পড়েছিল, এখনও মনে আছে সেসব কথা। রাস্তা পার হয়ে পার্কিং লটের দিকে যেতে যেতে অমিত আবার বলল, ওই চেয়ার ছোঁয়াই নিষেধ, ওখানে বসলে ফাইন হয়। আর হাতলটা ভেঙে ফেলার জন্য ওরা তোমাকে জেলে দেবে বলছিল। সত্যেশ বলল, ওদের দোষ আছে, দড়ি দিয়ে ঘেরা থাকে, দড়িটা যে খুলে গেছে তা ওরা খেয়াল করেনি কেন? অমিত বলল, পাশেই তো বোর্ড লাগানো আছে। গাড়িটা খুঁজে পেয়ে দরজা খুলতে খুলতে অমিত আবার বলল, আমরা একটুখানির জন্য বাইরে গেছি, তার মধ্যেই এমন একটা কাণ্ড করে ফেললে। মা, তোমাকে কতবার বলেছি এসব দেশে যেখানে সেখানে হাত দিতে নেই। এতক্ষণ বাদে হৈমন্তীর অভিমান হলো। তিনি বললেন, ওরা আমাকে জেলে দিতে চেয়েছিল, ছাড়িয়ে আনলি কেন? ভালোই তো হতো, আমার কাছে সবই সমান। বাড়িতে আসার পর পুত্রবধূ এলেন, সব শুনে চোখ কপালে তুলল। সে বলল, আপনি কি করেছিলেন মা? এর আগে একজন লোকের 10,000 ফ্রাঙ্ক ফাইন হয়েছিল এজন্য। হৈমন্তী আর কি বলবেন, মুখ নিচু করে রইলেন। এতক্ষণে তিনি গুরুত্বটা বুঝতে পেরেছেন। একসময় চলে গেলেন নিজের ঘরে। এসব দেশে ঘটনা বৈচিত্র্য খুব কম। সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস একই রকম জীবন। কিন্তু এটা একটা বলার মতো রোমহর্ষক ঘটনা। এক বিধবা বাঙালি মহিলা আর একটু হলে ফরাসি দেশের জেলে চলে যাচ্ছিলেন। টেলিফোনে চেনাশোনা সকলের কাছে ঘটনাটা জানাজানি হয়ে গেল। সন্ধেবেলায় 2টি দম্পতি নেমন্তন্ন এ বাড়িতে। সত্যেশের তারা চেনা। অন্যদিন হৈমন্তীর সকলের সঙ্গে বসে খান। ওরা মদ খায়,
তিনি কিছুই মনে করেন না। এদেশে তো মদ খেয়ে কেউ মাতলামি করে না, অনেকটা চা কফির মতোই ব্যাপার। আজ কিন্তু হৈমন্তী রয়ে গেলেন রান্নাঘরে। ওখানেও আজকের ঘটনাটা আলোচনা হচ্ছে। চেয়ার ভেঙে ফেলার জন্য অমিতের মায়ের নির্ঘাত জেল হতে পারত, হয়নি, সেটাই আশ্চর্য ব্যাপার। অমিত চোস্ত ফরাসি ভাষায় মিউজিয়ামের প্রহরীদের নিরস্ত করেছে। প্রহরীদের কী কী যুক্তিবাদে অমিত বিদ্ধ করেছে তা সে বন্ধুদের শোনাতে লাগলো বারবার। শেষ পর্যন্ত ব্যাপারটা নিয়ে হাসাহাসি হতে লাগলো। 2 গিলাস মদ খাবার পর অমিতের মেজাজটা ভালো হয়ে গেছে। রান্নাঘরে বরফ নিতে এসে সে মায়ের গলা জড়িয়ে ধরে বলল, ও আজ কি ভয় পাইয়ে দিয়েছিলে। ওদের ওপর চোটপাট করছিলাম বটে, কিন্তু ভেতরে ভেতরে ভয়ে কাঁপছিলাম। সত্যি যদি তোমাকে জেলে দিত চেয়ারটা ভেঙে ফেলার জন্য। এটা একটা খবরের কাগজে বেরোবার মতন খবর। হৈমন্তী মিনমিন করে বললেন, চেয়ারটা ভাঙা ছিল, আমি শুধু একটা হাত রেখেছি। অমিত বলল, বোধহয় আঠা দিয়ে জুড়ে রেখেছিল, কিন্তু সে কে প্রমাণ করতে যাবে। ওরা বলল ভেঙে গেছে। যাকগে, তুমি আর মন খারাপ করে থেকো না। রাত্রিবেলা হৈমন্তী এক সুন্দরী রমণীকে স্বপ্নে দেখলেন। মাথা ভর্তি সোনালি চুল, কিন্তু মুখখানা খুব বিষণ্ণ। মেয়েটি নিজের গলায় হাত বোলাচ্ছে আর হৈমন্তীকে কিছু যেন বলতে চাইছে। মুখখানা চেনা চেনা লাগছে। জানলার কাছে দাঁড়িয়ে আছে মহিলাটি, সাদা রঙের পোশাক পরা, মাঝে মাঝে রুমাল দিয়ে চোখ মুছছে। হৈমন্তী এবার দেখতে পেলেন তার গলায় একটা গোল দাগ। সঙ্গে সঙ্গে তিনি শিউরে উঠলেন। এ তো রানী। ফরাসি বিপ্লবের সময় এর গিলোটিনে প্রাণ গিয়েছিল, অর্থাৎ গলাটা কেটে ফেলা হয়েছিল। সেই রানী স্বপ্নে দেখা দিলেন। হৈমন্তী আজ তার চেয়ারে বসে পড়েছিলেন বলে রেগে গেছেন। রাজা রানীদের চেয়ারে তার মতন সাধারণ মানুষদের বসতে নেই। রানী যেন হৈমন্তীকে মনের কথা বুঝতে পারলেন। সঙ্গে সঙ্গে মাথা নাড়লেন খুব জোরে, যেন বলতে চেয়েছেন, না না না। হৈমন্তী বললেন, আপনি কিছু মনে করবেন না, আমি ভুল করে বসে ফেলেছি। মেরি আতোয়ানেত কিছু বলতে গেলেন, বোঝা গেল না, আর তাকে দেখা গেল না। এই সময় হৈমন্তী শুনতে পেলেন নিচের ঘরে কলিং বেল বাজছে। বেলটা বেজেই চলেছে, কেউ খুলছে না। অমিতরা অনেক রাত পর্যন্ত আড্ডা দিয়ে এখন গভীর ঘুমে মগ্ন, সহজে জাগবে না। হৈমন্তী নিজেই বেরিয়ে এলেন। এই সব দেশে গভীর রাত্রে কিংবা শেষ রাতে অতিথি আসা আশ্চর্যের কিছু নয়। মাঝরাতে প্লেন আসে, দেশ থেকে হঠাৎ কেউ এসে পড়ে। দরজা খুলতেই দেখলেন একজন সাহেব দাঁড়িয়ে আছে, নীল রঙের একটা লম্বা কোট পরা, বুকে একটা হাত, মাথায় সামান্য টাক, বাইরে আবছা অন্ধকার বলে মুখটা ভালো দেখা যাচ্ছে না। সাহেবটি অনেকটা ঝুঁকে হৈমন্তীকে অভিবাদন জানালো। তারপর ভাঙা ভাঙা ইংরেজিতে জিজ্ঞেস করলো, তুমি হৈমন্তী দেবী? হৈমন্তী বিহ্বল মাথা নাড়লেন। তারপর বললেন, দাঁড়ান, আমার ছেলেকে ডেকে দিচ্ছি। সাহেবটি হাত তুলে বলল, কোনো দরকার নেই। তারপর পেছন ফিরে মুখ দিয়ে একটা শব্দ করলো। একটু দূরেই দাঁড়িয়ে আছে একটা ঘোড়ার গাড়ি, সেখান থেকে দুটো লোক নেমে ধরাধরি করে নিয়ে এলো একটা চেয়ার। হৈমন্তী রক্তহীন হয়ে গেল। এই তো সেই চেয়ারটা, ওরা এখনও ছাড়েনি। এই চেয়ারের দাম দিতে হবে নাকি? এত রাত্রিরে বাড়ি পর্যন্ত ধাওয়া করে এসেছে, তার ছেলে এত টাকা পাবে কোথায়? নীল কোট পরা সাহেবটি বাড়ির সামনে ছোট্ট বাগানে চেয়ারটা নামিয়ে রাখতে বলল। হৈমন্তী ব্যাকুলভাবে বললেন, বিশ্বাস করুন, মেরি আতোয়ানেতের চেয়ারটা আমি ভাঙিনি। ভাঙাই ছিল, আমি শুধু ভুল করে বসেছিলাম। সেজন্য আমাকে জেলে দিতে চান? নিয়ে চলুন, আমার ছেলেকে কিছু বলবেন না। নীল কোট পরা সাহেবটি উগ্র স্বরে বললেন, কে বলেছে এটা মেরি আতোয়ানেতের চেয়ার? ওরা কিচ্ছু জানে না, ওটা আমার চেয়ার। আমি এই চেয়ারে বসে জুতো পরতাম। সাহেবটি চেয়ারে বসে পড়ে একবার 2 পা তুলল। আমার সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে বলল, আমার চেয়ার, আমি অনুমতি দিচ্ছি, তুমি এই চেয়ারে যত খুশি বসতে পারো, বসো, এখন বসে দেখো। হৈমন্তী বলল, না না, আমি আর বসতে চাই না। সাহেবটি বলল, আমি বলছি তুমি বসো, তোমার জন্যই আমি নিয়ে এসেছি। হৈমন্তী বলল, এটা আপনার চেয়ার? তবে যে ওরা বলল। আপনার নামটা কি? সাহেবটি হাসল। হৈমন্তীর দিকে সম্পূর্ণ মুখ ফিরিয়ে বলল, আমাকে নিজের মুখে নাম বলতে হবে? আজকাল লোকে বুঝি আমায় ভুলে গেছে? এবার হৈমন্তী চিনতে পারলেন। ছবিতে দেখেছেন বহুবার, নেপোলিয়ন বোনাপার্ট।